আসসালামু আলাইকুম। এই ক্লাসটা দুইটা বইয়ের জন্য। একটা হচ্ছে বিবিএ বিবিএস ফার্স্ট ইয়ার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বই, আরেকটা হচ্ছে বিবিএ বিবিএস সেকেন্ড ইয়ার ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বই। প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ে অধ্যায়ের নাম হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আর্থিক বিবরণী বাংলা অর্থ। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ে অধ্যায়ের নাম হচ্ছে রিভিউ অফ অ্যাকাউন্টিং প্রসেস অ্যান্ড প্রেজেন্টেশন, হিসাব বিজ্ঞানের পর্যালোচনা। দুইটা অধ্যায়ের মধ্যেই মূলত ফিনান্সিয়াল স্টেটমেন্ট কিংবা আর্থিক বিবরণীর ম্যাথগুলো থাকে, এই জন্য আলাদা করে ক্লাসগুলো না নিয়ে একসাথে নিচ্ছে। শুরুতে সম্পূর্ণ অধ্যায়ের বেসিক বিষয়গুলো একেবারে সহজে বোঝানো হবে, সময় যাতে কম লাগে এই জন্য আমি লিখে রেখেছি। বেসিক বিষয়গুলো বোঝানো হয়ে গেলে এই ক্লাসের মধ্যেই গুরুত্বপূর্ণ একটা ম্যাথের সমাধান সম্পূর্ণ হাতে কলমে লিখে বোঝানো হবে। তবে বিবিএ বিবিএস সেকেন্ড ইয়ার ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বইয়ের অধ্যায় রিভিউ অফ অ্যাকাউন্টিং প্রসেস অ্যান্ড প্রেজেন্টেশন নিয়ে আরও কিছু কথা বলি। এই অধ্যায় থেকে 100% তোমাদের পরীক্ষায় থাকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট কিংবা আর্থিক বিবরণীর ম্যাথগুলো, যা তোমরা এই ধারাবাহিক ক্লাসের মাধ্যমে জানতে পারবে। কিন্তু এটাও বুঝতে হবে, রিভিউ অফ অ্যাকাউন্টিং প্রসেস অ্যান্ড প্রেজেন্টেশন বাংলা অর্থ হচ্ছে হিসাব বিজ্ঞানের পর্যালোচনা। মানে ফার্স্ট ইয়ারে তোমরা যে হিসাব বিজ্ঞানের বিভিন্ন ম্যাথের সমাধান করেছ, এটা পুনরায় সমাধান করা হবে এই অধ্যায়ে। সকল অধ্যায় না, কিছু নিয়মের ম্যাথ আছে। এই জন্য তোমাদের করণীয় হলো আমার ইউটিউব চ্যানেল আলামিন স্যার বিবিএর প্লেলিস্টে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের প্রথম অধ্যায় দিয়ে অ্যাকাউন্টিং প্রসেসের যে ক্লাসগুলো আছে যদি তোমরা দেখে নিতে পারো। আবার ওইখানের সম্পূর্ণ বইয়ের বেসিকের দুইটা গুরুত্বপূর্ণ ক্লাসও আছে। অধ্যায় দিয়ে অ্যাকাউন্টিং প্রসেস এবং সম্পূর্ণ বইয়ের বেসিকের গুরুত্বপূর্ণ দুইটা ক্লাস যদি তোমরা দেখে নিতে পারো, তখন কোন দাখিলা কোন হিসাবে পড়ে দাখিলার ইংরেজির বাংলা অর্থ ব্যাখ্যা তোমরা সহজে পারবে। যেমন এখন আমি তোমাদের প্রশ্ন করলাম, এই কথাটা বলছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার উভয়ের জন্য, যে বিগিনিং ইনভেন্টরি বাংলা অর্থ কি কোন হিসাবে পড়ে। এখানে যতটা আছে বাংলা অর্থ কি কোন হিসাবে পড়ে। কোনো শিক্ষার্থী যদি এরকম থাকেন, যা আমার তো জানা নেই, যদি জানা না থাকে তখন বিবিএ ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের প্রথম দুইটা ক্লাস আগে তোমাকে ভালো করে দেখতে হবে। আর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা ওই ক্লাসগুলো তোমরা আমার ইউটিউব চ্যানেলে পাবে, ওইগুলো দেখে নিলেই তোমাদের হয়ে যাবে। আচ্ছা, ফিনান্সিয়াল স্টেটমেন্ট মানে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণীতে যে ম্যাথের সমাধান করা হয়, একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, আরেকটা হচ্ছে ব্যালেন্স শিট। ইনকাম স্টেটমেন্ট আয় বিবরণী, ব্যালেন্স শিট আর্থিক অবস্থার বিবরণী কিংবা উদ্ধৃতপত্র। সম্পূর্ণ বইয়ের বেসিক ক্লাসে আমরা জেনে এসেছি। দ্বিতীয় বর্ষে যারা আছো, সম্পূর্ণ বইয়ের বেসিকের দুইটা ক্লাস আমার ইউটিউব চ্যানেলের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের প্লেলিস্টের একেবারে প্রথম দুইটা ক্লাস দেখে নিতে হবে তোমাদের, এটা বাধ্যতামূলক। ফলে দ্বিতীয় বর্ষের অনেক কিছু তোমরা বুঝতে পারবে, ওইখানে আমি রেখে দিয়েছি। আগে ওই দুইটা ক্লাস দেখে নিও। তো যেটা বলছিলাম, সম্পূর্ণ বইয়ের বেসিকের 1 নম্বর এবং 2 নম্বর ক্লাসে আমরা জেনেছি হিসাব হলো 5টা: সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। তাহলে জেনে নাও আয় এবং ব্যয়ের সাথে ইনকাম স্টেটমেন্টের সম্পর্ক, সম্পদ, দায়, মালিকানা সত্ত্বের সাথে ব্যালেন্স শিটের সম্পর্ক। আরেকটু বিস্তারিত বলি, যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাব রাখার জন্য আগে লেনদেন চিহ্নিত করা হয়, তারপর লেনদেন থেকে জাবেদা দাখিলা, জাবেদা দাখিলা থেকে খতিয়ান, খতিয়ান থেকে রেওয়ামিল, রেওয়ামিল থেকে সমন্বয় দাখিলা, সমন্বয় দাখিলা থেকে সমন্বিত রেওয়ামিল, তারপর এক পর্যায়ে আর্থিক বিবরণী তৈরি করা হয়। তো আর্থিক বিবরণীতে এসে ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট তৈরি করা হয়। আর ইনকাম স্টেটমেন্ট থেকে জানতে পারা যায় ব্যবসায়ের কী পরিমাণ আয় আছে, কী পরিমাণ ব্যয় আছে, কী আয় আছে, কী ব্যয় আছে। আর ব্যালেন্স শিট থেকে জানতে পারা যায় ব্যবসায়ের কী পরিমাণ সম্পদ আছে, কী পরিমাণ দায় আছে, কী পরিমাণ মালিকানা সত্ত্ব আছে। এই বিষয়টা কি ক্লিয়ার? আয় এবং ব্যয় এই হিসাবের পরিমাণ জানতে পারা যায় ইনকাম স্টেটমেন্ট থেকে। সম্পদ, দায়, মালিকানা সত্ত্বের পরিমাণ জানতে পারা যায় ব্যালেন্স শিট থেকে। কতটা মনে রেখো।
ব্যবসায় প্রতিষ্ঠানও দুই ধরনের আছে। একটা হচ্ছে ক্রয় বিক্রয়কারী ব্যবসায় প্রতিষ্ঠান, আরেকটা হচ্ছে সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠান। যে সকল ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় বিক্রয় করে, আমরা হাট বাজার দোকানে যেগুলো দেখি, এগুলো হচ্ছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের উদাহরণ। আর সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠানের উদাহরণ হচ্ছে লন্ড্রি সার্ভিস, যারা লন্ড্রি সেবা প্রদান করে, কোনো কিছু ক্রয় বিক্রয় করে না। একজন ডাক্তার কোনো কিছু ক্রয় বিক্রয় করেন না, রুগী দেখেন, সেবা প্রদান করেন, সেবা প্রদান করে আয় করেন। এখন বর্তমানে যে ইনকাম স্টেটমেন্ট, এটার নিয়মটা আমি তোমাদের দেখাবো। এটা হচ্ছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য। আর সেবামূলক প্রতিষ্ঠানের জন্য ইনকাম স্টেটমেন্ট কঠিন না, শুধু আয় থেকে ব্যয় বাদ দিতে হবে। এটা পারলে আমরা অন্যটা পারবো। আচ্ছা, তাহলে ইনকাম স্টেটমেন্ট এটা বাইর করার নিয়ম এবং গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা এখানে করতে হবে। একটু সময় দিতে হবে আমাকে বোঝানোর জন্য, আমি চাই তোমরা ভালো করে বুঝো। একটা ব্যবসা প্রতিষ্ঠানের কি পরিমাণ বিক্রয় করেছেন, বিক্রয়ের টাকাটা এখানে আগে আনতে হবে। ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের নেট আয় কিংবা ব্যয় বাহির করা হয়। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের আয় হবে নিশ্চয়ই বিক্রি করলে, এই জন্য বিক্রয়টা এখানে আগে বসাতে হয়। বিক্রয় করার পরে দেখা গেল যে কিছু পণ্য সেলস রিটার্ন, বিক্রয় ফেরত হয়ে গেছে, মানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বিক্রয় করেছি, বিক্রয় করার পরে ফেরত পেয়ে গেলাম, এটাকে বলা হয় বিক্রয় ফেরত। তাহলে তো আর এটা বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত রইল না। বিক্রয় করেছি, ফেরত পেয়ে গেলাম, এটা অন্তর্ভুক্ত রইল না। ওই টাকাটা করতে হবে যদি অঙ্কের মধ্যে থাকে, না থাকলে নাই। সেলস ডিসকাউন্ট, বিক্রয় বাট্টা, কোনো ব্যক্তির কাছে আমি বিক্রয় করেছি 10,000 টাকার, এখানে আবার একটা ডিসকাউন্টও আমি দিয়ে দিলাম। হিসাব অনুযায়ী তো আমার বিক্রয় 10,000 হওয়ার কথা, ডিসকাউন্ট দিয়ে দিলাম 500, তাহলে তো হয়ে গেল বর্তমান বিক্রয়ের পরিমাণ 9,500। এই ডিসকাউন্ট তো আমি আর রাখতে পারবো না, তাহলে এটা বিক্রয় থেকে বিক করতে হবে। তো বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা দুইটা এখানে বিক করা হয়। বিক করে সেলস থেকে এই দুইটা বিক করলে নেট সেলস পাওয়া যায়। এটাই নিয়ম যে কোনো অঙ্কের জন্য। এই নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়টা বাহির করতে হয়। যে পরিমাণ প্রোডাক্ট বিক্রি হয়েছে, ওই প্রোডাক্ট বিক্রি করতে গিয়ে বিক্রেতার, মানে যিনি বিক্রি করেছেন, ব্যবসায়ের মালিক, ওনার কি কি খরচ হয়েছে সেটা বাদ দেওয়া হয়। বিক্রয় করার আগ পর্যন্ত ওনার কি কি খরচ হয়েছে, তবে অপারেটিং এক্সপেন্স ছাড়া। যেমন এটা বাইর করার জন্য দেখতে হবে ওনার বিগিনিং ইনভেন্টরি, প্রারম্ভিক মজুদ কী পরিমাণ আছে। তারপর উনি যে বিক্রয় করেছেন, নিশ্চয়ই উনি কিছু পণ্য আগে ক্রয় করে এনেছেন, তারপরে তার সাথে মুনাফা যোগ করে বিক্রি করেছেন, এরকমই তো। তো বিগিনিং ইনভেন্টরি, প্রারম্ভিক মজুদের টাকা, তারপর ক্রয়ের টাকা আনতে হয়। তো ক্রয় থেকে, ক্রয় করার পরে যদি আবার ডিসকাউন্ট দিয়ে দিই, তাহলে তো এই টাকাটা ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকে না, তাহলে বিক করে দাও। আবার ক্রয় করার পরে ফেরতও দিয়ে দিলাম কিছু পণ্য, পারচেজ রিটার্ন, এটাও তো ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকে না, বিক করে দাও। বিক করে টাকাটা এখানে নিয়ে আসো। এই ক্রয় করতে গিয়ে যে খরচসমূহ হয়েছে, এটাকে বলা হয় প্রত্যক্ষ খরচ। যে কোনো ব্যবসায়ের মালামাল ক্রয় করতে গিয়ে যে খরচটা হয়েছে, এটাকে বলা হয় প্রত্যক্ষ খরচ। যেমন ওয়াইজেস, মজুরি, জাহাজ ভাড়া, জ্বালানি খরচ, ডক চার্জ, এগুলা, ক্রয় পরিবহন, এগুলা ওয়াইজেস, মজুরি। এটা ক্রয় করতে গিয়ে, এটা বহন করতে গিয়ে শ্রমিকের যে মজুরি দেওয়া হয়েছে। ট্রান্সপোর্টেশন ইন, ক্রয় পরিবহন, ক্রয় পরিবহন এটা ক্রয়ের সাথে সম্পর্কিত, এটা প্রত্যক্ষ খরচ। অর্থাৎ আমার বিগিনিং ইনভেন্টরি খরচটাও আনলাম, এটা টাকার পরিমাণ, ক্রয়ের টাকাও আনলাম, মজুরিও আনলাম, ক্রয় পরিবহন আনলাম, টোটাল ব্যয়টা যোগ করলাম। এখন যোগ করেছি, যা ক্রয় করেছি সবগুলাই যে বিক্রি করেছি এমন না, কিছু পণ্য বাকি রয়ে গেছে। যেটা বাকি রয়ে গেছে বা ডিসেম্বরের 31 তারিখে যে পণ্য ব্যবসায়ের মধ্যে মজুদ থাকে, এটাকে বলা হয় ইন্ডিং ইনভেন্টরি, সমাপনী মজুদ পণ্য। এই সমাপনী মজুদ পণ্য যেটা বাকি রয়ে গেছে, এটা তো আর ব্যয় হয়ে নাই, তাহলে এই ব্যয়ের টাকা থেকে টোটাল যে ক্রয় করেছি প্রারম্ভিক মজুদ সহ, নিশ্চয়ই এটা আমাকে বিক করতে হবে, আলাদা করতে হবে, কারণ এটা আমার ব্যবসায় রয়ে গেছে, আমি এখন এটা বিক্রি করি নাই। তো যদি আমি এটা বিক করি, বিক করে যে টাকাটা পাবো, এটাই হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়। তো কস্ট অফ গুডস সোল্ড আসলে ব্যবসায়ের জন্য একরকম, আর কারখানার জন্য আরেক রকম। একটা উদাহরণ দিয়ে আমি তোমাদের বোঝাই। যেমন ধরো কোনো একটা ব্যবসা, মানে আমার একটা ফ্যাক্টরিতে বা ব্যবসা প্রতিষ্ঠানে, সহজ একটা উদাহরণ দিই।
পণ্য বিক্রি করার জন্য আগে আমাকে ক্রয় করতে হবে। পণ্যটা আমি 80 টাকায় ক্রয় করলাম, তো এখানে গাড়ি ভাড়া মজুরি আরও 5 টাকা গেছে, হলো 85 টাকা। এখন আমি বিক্রয় করলাম 100 টাকায়, তাহলে নিশ্চয়ই এখানে 15 টাকা মুনাফা যোগ করেছি। তখন এই যে বিক্রয় করেছি 100 টাকা দিয়ে, এটা হলো সেলস। 15 টাকা মুনাফা যোগ করেছি, এটা মুনাফা বা আয়। আর এইটা বিক্রয় করার আগ পর্যন্ত আমার যে ব্যয় হয়েছে, যেমন ক্রয় করছি 80 টাকা, মজুরি পরিবহনে আরও 5 টাকা, আমার যে ব্যয় হয়েছে 85 টাকা, এটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রয় মূল্য 100 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় 85 টাকা, তারপরে যে 15 টাকা আমি যোগ করেছি এটাই হলো মুনাফা। ঠিক একই রকমভাবে এখানে নেট সেলসের টাকা থেকে ওই পণ্যের উপরে আমার যে খরচ হয়েছে এটাকে বলা হয় কস্ট অফ গুডস সোল্ড। এখন আমি তো বিক্রয় করে দিয়েছি, আমি যদি বিক্রয় 100 থেকে এই বিক্রিত পণ্যের ব্যয় 85 বিক করি, 15 টাকা যেটা বাইর হবে এটা নিশ্চয়ই মুনাফা আমার জন্য, ঠিক আছে না? ঠিক একই রকমভাবে আমি এই টাকা থেকে এই বিক্রিত পণ্যের ব্যয় বিক করে যেটা পাবো এটাই হচ্ছে আমার জন্য মুনাফা কিংবা গ্রস প্রফিট। আমি কি বোঝাতে পেরেছি? এটাই হচ্ছে আমার জন্য মুনাফা। প্রয়োজনে এই অংশটা আবার দেখে নিও, ক্লিয়ার হয়ে যাবে। তো ব্যয় এখানে শেষ নয়, এই মোট মুনাফা থেকে নিট মুনাফায় নিতে হবে। তো ব্যবসা প্রতিষ্ঠানের আবার অপারেটিং পরিচালন কিছু ব্যয় আছে। মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট যদি বলা হয়, তখন অপারেটিং এক্সপেন্স যেটা, মার্কেটিং এক্সপেন্স কিংবা বাজারজাতকরণ খরচ যেটা, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, আলাদা আলাদা ব্যয় আছে। আর মাল্টি স্টেপ বলা না হলে একসাথেও লেখা যায়, সমস্যা নেই। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, বিজ্ঞাপন খরচ, এটা পণ্য বাজারজাত করার জন্য হয়। আর এটার ব্যাখ্যা এখন আমি করব না, কারণ আমি চাইব ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সকল শিক্ষার্থীরা, ফার্স্ট ইয়ারে যারা আছো তোমাদের কোর্সে তো সম্পূর্ণ বইয়ের বেসিকের 2টা ক্লাস আছে, তোমরা তো জানো। সেকেন্ড ইয়ার যারা আছো তারা আমার ইউটিউব চ্যানেলের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের প্রথম 2টা ক্লাস আগে দেখে নিও, এই কথাটা বারবার বলতেছি। আর তোমাদের এই অধ্যায় থেকে যে কোনো নিয়মের ম্যাথ আসতে পারে, যদি তোমরা চ্যাপ্টার দিয়ে অ্যাকাউন্টিং প্রসেস সম্পূর্ণ দেখে নিতে পারো, ইউটিউবে দেওয়া আছে, একেবারে তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে, যে কোনোটা পারবে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, ব্যাড ডেট এক্সপেন্স মানে অনাদায়ী পাওনা, সেলস স্যালারি, ব্যয়গুলো এখানে নিয়ে আসা হলো যোগ করে। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অফিস স্যালারি, ট্যাক্স অ্যান্ড ইন্স্যুরেন্স, রেন্ট এক্সপেন্স, এগুলো নিয়ে আসা হলো, ব্যাখ্যা আমি অঙ্কের মধ্যে বোঝাবো। এই যে গ্রস প্রফিট আছে, প্রফিটের টাকা থেকে এই 2টা ব্যয় যদি বিয়োগ করা হয়, তখন আমরা যদি এখানে প্লাসের টাকা পাই, মানে উপরের টাকা থেকে বিয়োগ করলে তো প্লাসের টাকা পেতে পারি, প্লাসের পেলে সেটা হয় নেট ইনকাম, এখানে মাইনাসের টাকা আসলে এটা হয় নেট লস। এটাই নিয়ম, এটা হলো ইনকাম স্টেটমেন্টের নিয়ম, আমি একটু পরে প্রয়োগ করব। ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, তো ওনার সিকিউরিটি মূলত লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি এখানে বসানোর জন্য কিছু অঙ্কের মধ্যে বলা হয় আগে বাহির করো, আবার কিছু অঙ্কের মধ্যে বলা হয় না, তখন এটা ব্যালেন্স শিটে বাহির করে নেওয়া যায়। বাহির করার নিয়ম হচ্ছে আগে মূলধন। এখনই যে তোমাকে সব বুঝতে হবে এমন কথা নয়, আগে তুমি আমার ক্লাস দেখো, আমি প্রয়োগ করে তোমাকে বোঝাই, তারপরে ক্লিয়ার হবে। আগে মূলধন ক্যাপিটাল আনতে হবে। যদি অঙ্কের মধ্যে ওই যে উপরের ইনকাম স্টেটমেন্টে নেট ইনকাম থাকলে এখানে যোগ করতে হবে, লস থাকলে এখানে বিয়োগ করতে হবে, অঙ্কের মধ্যে ড্রয়িং থাকলে বিয়োগ করতে হবে, অবশেষে যেটা পাওয়া যাবে এটাই হচ্ছে এন্ডিং ক্যাপিটাল। এইখানে আবার জেনারেল রিজার্ভ থাকলে এটা যোগ করা হয়, তারপর ইনকাম ট্যাক্স আয়কর থাকলেও এখানে বিয়োগ করা হয়। ওইরকম বিস্তারিত কোনো অঙ্ক পেলে আমি আলোচনা করব। ব্যালেন্স শিটে আমরা একটা সমীকরণ জানি, সম্পদ সমান মানে অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি, সম্পদ সমান দায়যোগ মালিকানা সত্ত্ব। ব্যালেন্স শিটে টোটাল অ্যাসেটস অর্থাৎ কারেন্ট অ্যাসেটস চলতি সম্পদ, ফিক্সড অ্যাসেটস চলতি দায়, টোটাল সম্পদ সমান দায়যোগ মালিকানা সত্ত্ব হবেই কারেন্ট লাইবিলিটিস, লং টার্ম লাইবিলিটিস চলতি দায় দীর্ঘমেয়াদী দায় এবং মালিকানা সত্ত্ব যোগ করলে টোটাল সম্পদ যদি 50,000 টাকা হয়, দায় ও মালিকানা সত্ত্বের যোগফলও 50,000 হবে, এটা মিলে যাবে, ঠিক আছে। এটা এবার একটা ম্যাথের মধ্যে প্রয়োগ করে বোঝাবো। তো আজকের এই ম্যাথটা একটু লম্বা, তো 2 পৃষ্ঠায় আছে, এক এক করে আলোচনা করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। তোমরা ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। আমি আগে প্রশ্নটা পড়ে নিচ্ছি। ফলোয়িং ইজ দি ট্রায়াল ব্যালেন্স অ্যান্ড আদার রিলেভেন্ট ইনফরমেশন অফ আলম ট্রেডার্স
at the end of the year 2016। তো 2016 সালের আলম ট্রেডার্সের রেওয়া মিল এখানে দেওয়া হয়েছে, আর রিলেভেন্ট ইনফরমেশন প্রাসঙ্গিক অন্যান্য যে তথ্য এখানে দেওয়া হয়েছে রেওয়া মিল দেওয়া হয়েছে। তো রেওয়া মিলের মধ্যে আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি, এটার বাংলা অর্থটা আমি তোমাদের একবার বলে দিচ্ছি। ক্যাশ বাংলা অর্থ হচ্ছে নগদ, তারপর অ্যাকাউন্টস রিসিভেবল দেনাদার সম্পদের মধ্যে পড়ে, নগদও সম্পদের মধ্যে পড়ে। অ্যাকাউন্টস পেবল পাওনাদার, পাওনাদারের টাকাটা এখানে আছে, টাকাগুলো তোমরা দেখে নিও। ক্যাপিটাল মালিকানা সত্ত্ব, ক্যাপিটাল মূলধন মালিকানা সত্ত্ব, ড্রয়িং বিপরীত মালিকানা সত্ত্ব, এগুলো সম্পূর্ণ বইয়ের বেসিকের 1-2 ক্লাসে আমি আলোচনা করেছি। ফার্নিচার অ্যান্ড ফিকচার্স আসবাবপত্র জিনিসপত্র, তো এটা স্থায়ী সম্পদের মধ্যে পড়ে। ইকুইপমেন্ট এটাও স্থায়ী সম্পদের মধ্যে পড়ে, যন্ত্রপাতি। মার্চেন্টাইজ ইনভেন্টরি যেহেতু এটা হচ্ছে প্রারম্ভিক, আর যদি এখানে 31 দেওয়া থাকে তখন এটা সমাপনী। পারচেজ ক্রয় ব্যয়ের মধ্যে পড়ে, তো ক্রয় তো সরাসরি বসাতে হয় অঙ্কের মধ্যে আমরা জানি। সেলস আছে, সেলসের বাংলা অর্থ বিক্রয়। ওয়াইজেস এক্সপেন্স, তারপর স্যালারি, ওয়াইজেস এক্সপেন্স মজুরি খরচ, ওয়াইজেস এক্সপেন্স যেটা এটা প্রত্যক্ষ খরচ। স্যালারি এক্সপেন্স বেতন খরচ, এইটা পরিচালন ব্যয়ের মধ্যে পড়ে। টিপিড রেন্ট অগ্রিম ভাড়া, অগ্রিম পরে যদি ব্যয় জাতীয় শব্দ থাকে, যারা বেসিক ক্লাস করেছো তারা জানো, অগ্রিম পরে ব্যয় জাতীয় শব্দ থাকলে এটা সম্পদের মধ্যে পড়ে, তাহলে এটাও সম্পদ। প্রিপেড ইন্স্যুরেন্স, তো অগ্রিম পরে ইন্স্যুরেন্স বিমা, এটাও তো ব্যয় জাতীয় শব্দ, তো এটাও সম্পদ। তারপর এখানে আরও আছে সাপ্লাইজ অন হ্যান্ড, সাপ্লাইজ অন হ্যান্ড মানে সাপ্লাইজ মজুদ, 4300 এটা সম্পদের মধ্যে পড়ে। তো রেওয়া মিলের মধ্যে ডেবিট ক্রেডিট কিন্তু সমান হয়ে যাবে, টাকাগুলো যদি এখানে যোগ করে নেওয়া হয় তো ডেবিট ক্রেডিট এই জায়গায় কিন্তু সমান হয়ে যাবে। আচ্ছা, এবার অ্যাডজাস্টমেন্টে ইন্ডিং ইনভেন্টরি ওয়াজ ভ্যালুড এট টাকা 41,000, সমাপনী মজুদ পণ্য মূল্যায়িত হয়েছে 41,000 টাকা। সমাপনী মজুদ পণ্য 41,000 টাকা, এই সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে আসে না, এই জন্য অ্যাডজাস্টমেন্ট বা অতিরিক্ত তথ্যের মধ্যে এটা দেওয়া হয়েছে। ওয়াইজেস এক্রুয়েট টাকা 5,000, স্যালারি পেবল টাকা 3,000। এক্রুয়েট মানে বকেয়া, মজুরি বকেয়া আছে 5,000 টাকা, আর বেতন বকেয়া আছে 3,000 টাকা। কোনো ব্যয় যদি বকেয়া থাকে তাহলে সেটা ব্যয়ের সাথে যোগ করতে হয়, এটাই নিয়ম। আবারও বলছি, কোনো ব্যয় যদি বকেয়া থাকে তাহলে সেটা ওই ব্যয়ের সাথে যোগ করতে হবে। কোনো ব্যয় যদি অগ্রিম দেওয়া হয়, কোনো ব্যয়ের টাকা যদি অগ্রিম দেওয়া হয় তখন এটা এই ব্যয়ের টাকা থেকে বিয়োগ করতে হবে। তাহলে বকেয়া থাকলে যোগ, অগ্রিম থাকলে বিয়োগ, এটা মনে রাখতে হবে। প্রিপেড রেন্ট এক্সপায়ার্ড ডিউরিং দ্য ইয়ার টাকা 6,000। প্রিপেড রেন্ট এক্সপায়ার্ড মানে কি? এই যে প্রিপেড রেন্ট টাকা আছে এখানে 8,200 টাকা, তো এটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তো রেন্টের টাকা যদি আমি আগে দিয়ে দেই, মনে করো 1 বছরের আগে দিয়ে দিলাম, এটা হচ্ছে প্রিপেইড রেন্ট, অগ্রিম ভাড়া। তো 1 বছরের মধ্যে 6 মাস চলে গেল, যে 6 মাস চলে গেছে এটা তো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এই 6 মাসের জন্য এই টাকাটা তো আর অগ্রিম রইল না, এটা ব্যয় হয়ে গেছে, এরকম বিষয়। তো যেটা ব্যয় হয়ে গেছে এটা তো ব্যয়, তখন এই টোটাল প্রিপেইড রেন্টের 8,200 টাকা থেকে 6,000 বাদ দিয়ে পরবর্তী যেগুলো আছে এটা অগ্রিম হিসাবে আমি রাখবো, ঠিক আছে। আর যেটা ব্যয় হয়ে গেছে এটা ব্যয়। প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপায়ার ডিউরিং দ্য ইয়ার 7,500, অগ্রিম বিমাও মেয়াদ উত্তীর্ণ হয়েছে 7,500। অগ্রিম বিমা আছে এখানে 9,100। তোমরা ক্লাস একেবারে ফুল স্ক্রিন করো দেখতে যাতে সমস্যা না হয়। তো অগ্রিম বিমা আছে 9,100, কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে 7,500। তো যেটা মেয়াদ উত্তীর্ণ হয়েছে এটাই ব্যয়, আর মেয়াদ উত্তীর্ণ যেটা হয়ে গেছে এই টাকাটা অগ্রিম বিমা থেকে বিক করে যা থাকবে সেটা অগ্রিম অবস্থায় থাকবে, অঙ্কের মধ্যে বুঝিয়ে দিচ্ছি। The equipment has an economic life of 50 years with no salvage value. যন্ত্রপাতি এটার আনুমানিক মেয়াদকাল 50 বছর, কোনো ভগ্নাবশেষ মূল্য থাকবে না। এখানে যে যন্ত্রপাতি ইকুইপমেন্ট আছে, এই ইকুইপমেন্ট 3,50,000 টাকা, এটা বলা হয়েছে 50 বছরের জন্য। আবার 50
বছর পরে এটার কোনো মূল্য থাকবে না, আর যে মূল্য থাকবে না এটাকে বলা হয়েছে যে ভগ্নাবশেষ মূল্য থাকবে না, বা সলভেন্স ভ্যালু এটা জিরো। তো রেকর্ড হচ্ছে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী তৈরি করতে হবে। ক্লাসিফাইড ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট তৈরি করতে হবে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব আলাদা দেখিয়ে 31 ডিসেম্বর 2016 সালের। এখন সমাধানে যাচ্ছে। প্রথম প্রশ্ন, ইনকাম স্টেটমেন্টের জন্য একটা টেবিল আমি এখানে অঙ্কন করে নিলাম, হাতে কলমে লিখে বোঝাবো, তবে খুব একটা সময় লাগবে না ইনশাআল্লাহ। এখন আমি নির্দিষ্ট নিয়ম মেনে ইনকাম স্টেটমেন্টের সমাধানটা করব। শুরুতে আনতে হয় এখানে সেলসের টাকা থেকে সেলস রিটার্ন এবং সেলস ডিসকাউন্ট, এই দুইটা যদি দেওয়া থাকে দুইটা বিয়োগ করে তারপর টাকাটা আনতে হবে। তো বর্তমান অঙ্কের মধ্যে আমি দেখি কি আছে। তোমরা যদি লক্ষ্য করো, বর্তমান অঙ্কের মধ্যে সেলস আছে 5,85,600। সম্পূর্ণ অঙ্ক খুঁজে এখানে তোমরা সেলস রিটার্ন কিংবা সেলস ডিসকাউন্ট কোনোটাই পাবে না, তো না থাকলে নাই। তো যদি না থাকে, যে সেলসের টাকা আছে এটাই হবে নেট সেলস। অতএব নেট সেলস বলে সরাসরি এটা আমি লিখে নিচ্ছি। নেট সেলস টাকার পরিমাণ ছিল 5,85,600, সরাসরি এখানে। $5,85,600। তারপরে নিয়ম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড বিগ করতে হবে। পরবর্তী নিয়মটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো লেস কস্ট অফ গুডস সোল্ড এটা এখানে লিখে নিচ্ছে, লেস কস্ট অফ গুডস সোল্ড। শুরুতেই আনতে হবে বিগিনিং ইনভেন্টরি কিংবা প্রারম্ভিক মজুত পণ্য। তো প্রারম্ভিক মজুত পণ্য বর্তমান অঙ্কের মধ্যে আছে। পারচেজের সাথে পারচেজ ডিসকাউন্ট, পারচেজ রিটার্ন যদি দেওয়া থাকে তখন এখানে বিগ করে টাকাটা এখানে আনতে হবে। প্রত্যক্ষ খরচ ওয়াইজেস এই মজুরি, ক্রয়, পরিবহন বা ট্রান্সপোর্টেশন এগুলো যদি দেওয়া থাকে এই ব্যয়ের সাথে যোগ করতে হবে। যোগফল থেকে ইন্ডিং ইনভেন্টরির টাকা বিগ করে এখানে আনতে হবে। উপরে নেট সেলসের টাকা থেকে এই কস্ট অফ গুডস সোল্ডের টাকা বিগ করলে গ্রস প্রফিট পাওয়া যাবে। তাহলে গ্রস প্রফিট পর্যন্ত এই নিয়মটা মেনে এক এক করে আমি বসিয়ে দিচ্ছি। তো বর্তমান অঙ্কের মধ্যে তোমরা লক্ষ্য করো, এই হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি এক যেটা এটা প্রারম্ভিক 1,72,600 টাকা এখানে দেওয়া আছে, ভালো করে দেখো। তারপর এই যে পারচেজ এখানে দেওয়া আছে 2,47,800 টাকা। সম্পূর্ণ অঙ্ক খুঁজে এখন পর্যন্ত আমি পাই নাই ক্রয় বাট্টা, ক্রয় ডিসকাউন্ট, পারচেজ রিটার্ন, পারচেজ ডিসকাউন্ট এগুলো নাই। না থাকলে নাই, আমি মার্চেন্ডাইজ ইনভেন্টরি প্রারম্ভিকটা নিয়ে আসবো, ক্রয়ের টাকা সরাসরি বসিয়ে দিব কারণ বিক করার নাই। তারপর প্রত্যক্ষ খরচের মধ্যে এখানে দেখতে পাচ্ছি ওয়াইজেস এক্সপেন্স দেওয়া আছে, এই যে ওয়াইজেস এক্সপেন্স 3,700 টাকা আছে। ওকে, তো এটা প্রত্যক্ষ খরচ যোগ করা হবে। আর এই জায়গায় ট্রান্সপোর্টেশন এটা দেওয়া নাই। এখন দেখতে হবে ব্যয় কিংবা আয়ের সাথে কোনো সমন্বয় আছে কিনা। এই জায়গায় একটা সমন্বয় আছে, কি সেটা, যে ওয়াইজেস একুরেট টাকা 5,000। তাহলে কোনো ব্যয়ের টাকা যদি বকেয়া থাকে করতে হবে ওই ব্যয়ের সাথে যোগ, আর যদি কোনো ব্যয়ের টাকা অগ্রিম দেওয়া হয় করতে হবে এটা বিয়োগ। প্রত্যক্ষ খরচ ওয়াইজেস যেহেতু এখন আমরা বসাবো, তাহলে এটা টাকা আছে 3,700, রেওয়া মিলে 3,700 এর সাথে বকেয়া যেটা 5,000 আছে একেবারে যোগ করে তারপরে টাকাটা বসাতে হবে। তো এইটা টোটাল ব্যয় যোগ করে দেখো ইন্ডিং ইনভেন্টরি নিয়ম হচ্ছে বিক করতে হবে। এই যে ইন্ডিং ইনভেন্টরি ওয়াজ ভ্যালুর টাকা 41,000, সমাপনী মজুত পণ্য 41,000 আছে, বিক করে দিব। তার মানে কি দাঁড়ালো, যদি আমার নিয়মটা মনে থাকে আমি এই তথ্যগুলো খুঁজে বসিয়ে দিলেই আমার উত্তরটা হয়ে যায়। আর ইনকাম স্টেটমেন্ট বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট এমন মেথ 100% পরীক্ষায় থাকে। এই তথ্যগুলো এখন আমি এই জায়গায় লিখে নিচ্ছি। বিগিনিং ইনভেন্টরি প্রথমে ছিল বিগিনিং ইনভেন্টরি টাকার পরিমাণ 1,72,600।
পারচেজের টাকার পরিমাণ ছিল 2,47,800 পারচেজ। ওয়েজেস রেওয়া মিলের টাকার পরিমাণ ছিল 3,700 যোগ এটার বকেয়া ছিল 5,000 যোগ করলে হবে 8,700। এই তিনটা যোগ করে নিলে 4,29,100 টাকা হচ্ছে। নিয়ম অনুযায়ী এখন এটা থেকে বিক করতে হবে ইন্ডিং ইনভেন্টরি। ইন্ডিং ইনভেন্টরি টাকার পরিমাণ আমরা দেখেছিলাম 41,000। 41,000 বিক করলে এখানে যে টাকাটা থাকবে 4,29,100 থেকে 41,000 বিক করো 3,88,100 টাকা থাকবে। উপরের টাকা 5,85,600 থেকে 3,88,100 বিক করলে 1,97,500 যেটা হবে এটাই হচ্ছে গ্রস প্রফিট। আমরা সোজা এখানে লিখে দিলাম গ্রস প্রফিট 1,97,500। যে কোনো অঙ্কের মধ্যে গ্রস প্রফিট এইভাবেই বাইর করতে হবে। তারপর নিয়ম হচ্ছে অপারেটিং এক্সপেন্স বিক করতে হবে। আমরা বিক্রয় ও প্রশাসনিক খরচ একসাথে এখানে বাদ দিয়ে দিব। তো নিয়মটা কি? যেমন যতগুলো ব্যয় আছে ব্যয়সমূহ একসাথে আমরা যোগ করে দিব উপরের গ্রস প্রফিটের টাকা থেকে। এই ব্যয়সমূহ বাদ দিলে যেটা থাকবে এটাই হচ্ছে নেট ইনকাম। যদি প্লাসের টাকা হয় নেট ইনকাম, মাইনাসের টাকা হলে হবে নেট লস। আমরা চাইলে মার্কেটিং এক্সপেন্স বলে যদি এই ব্যয়গুলো থাকে আলাদা করতে পারি, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বলে এই ব্যয় থাকলে আলাদা করতে পারি, অথবা আমরা সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বলে ব্যয়সমূহ লিখে নিতে পারি। তো লক্ষ্য করুন, দেখতে হবে ব্যয় কী কী আছে। শুরু থেকে এখন পর্যন্ত যদি আমরা দেখি, একেবারে শুরু থেকে দেখতেছি এখানে ক্যাশ আছে, অ্যাকাউন্ট রিসিভেবল, এগুলো তো ব্যয় না। তারপর ওয়েজেস এক্সপেন্স, এটা তো প্রত্যক্ষ খরচ হিসাবে বসেছে। আছে এখানে স্যালারি এক্সপেন্স। স্যালারি এক্সপেন্সের পরিমাণ 10,400 টাকা। এখন এটা নিয়ে সমন্বয় আছে। স্যালারি পেবল 3,000, মানে বেতন বকেয়া আছে 3,000। তো এই যে স্যালারি এক্সপেন্স 10,400 টাকা, এটার সাথে এই বকেয়া টাকাটা যোগ হয়ে যাবে। তারপর রেওয়া মিলের মধ্যে কোনো ব্যয় আমি আর দেখতে পাচ্ছি না। এখানে প্রিপেড রেন্ট আছে, এটা অগ্রিম ভাড়া। তো অগ্রিম ভাড়া তো এটা সম্পদ। প্রিপেড ইন্স্যুরেন্স, অগ্রিম বিমা এটাও তো সম্পদ, এটা তো ব্যয় না। তো রেওয়া মিলের মধ্যে একটা ব্যয় আমি পেয়েছি, স্যালারি এক্সপেন্স 10,400, এটার সাথে বকেয়া 3,000 টাকাটা যোগ করে দিব। ওকে, সমাপনী মজুত পণ্য যেটা 1 নম্বরে বলা হয়েছে এটা সম্পদ, এটা হচ্ছে সম্পদ। 2 নম্বর ওয়েজেস একুয়েড, এটার কাজ শেষ। 3 নম্বরে প্রিপেড রেন্ট এক্সপায়ার ডিউরিং দ্য ইয়ার 6,000। অগ্রিম ভাড়া মেয়াদ উত্তীর্ণ হয়েছে 6,000। অগ্রিম ভাড়া দেওয়া হয়েছে 8,200 টাকার, যেটা মেয়াদ উত্তীর্ণ হয়েছে এটা তো ব্যয় হয়ে গেল। মনে করো 1 বছরের টাকা ভাড়া 8,200 টাকা দেওয়া হয়েছে, 6 মাস চলে গেছে ধরো। তো 6,000 টাকা যদি এরকম 6 মাস চলে যায়, তো 6,000 মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, এটা ব্যয় হয়ে গেল। এই জন্য আমরা এটাকে রেন্ট এক্সপেন্স নামে পুরো 6,000 টাকা ব্যয় হিসাবে দেখাবো, কারণ এই সম্পূর্ণ টাকার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ঠিক একই রকমভাবে প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপায়ার ডিউরিং দ্য ইয়ার 7,500 বলা হয়েছে, তো ইন্স্যুরেন্স এক্সপেন্স নামে 7,500 টাকা পুরোটাই আমরা ব্যয়ের মধ্যে দেখাবো। এখানে আছে সাপ্লাইজ অন হ্যান্ড এট দ্য এন্ড অফ দ্য ইয়ার টাকা 1,300। এটা বুঝো, সাপ্লাইজ মজুদ আছে 1,300 টাকা, কিন্তু রেওয়া মিল অনুযায়ী সাপ্লাইজ অন হ্যান্ড সাপ্লাইজ মজুদ আছে 4,300 টাকার। রেওয়া মিল অনুযায়ী সাপ্লাইজ মজুদ আছে 4,300 টাকার। তারপর সমন্বয়ে হিসাব করে দেখা যায় সাপ্লাইজ মজুদ আছে 1,300 টাকার। 4,300 থেকে 1,300 বিক করলে পরবর্তী 3,000 টাকা কোথায় গেল? নিশ্চয়ই এটা ব্যয় হয়ে গেছে। সাপ্লাইজ যেটা ব্যবহার হয়ে যায় কিংবা ব্যয় হয়ে যায়, এটা ব্যয়ের মধ্যে আনতে হবে। এটাকে আমি বোঝাতে পেরেছি। তাহলে 3,000 টাকা সাপ্লাইজ এক্সপেন্স নামে আমাকে ব্যয়ের মধ্যে আনতে হবে। রেওয়া মিল অনুযায়ী সাপ্লাইজ 4,300, সমন্বয়ে বলতেছে 1,300 টাকার। তো পরবর্তী 3,000 টাকা কোথায় গেল? নিশ্চয়ই এটা ব্যয় হয়ে গেছে, নাহলে তো কোথায় যাওয়ার কথা না। এই ব্যয়টা আমাকে আনতে হবে। এইভাবে চিন্তা করে
তোমাকে প্রত্যেকটা এন্ট্রি বসাতে হবে। তারপর দি ইকুইপমেন্ট হ্যাজ অ্যান ইকোনমিক লাইফ অফ 50 ইয়ার্স উইথ নো সার্ভিস ভ্যালু। যন্ত্রপাতির মেয়াদকাল 50 বছর। তো যন্ত্রপাতির স্থায়ী সম্পদ থাকলে এটার অবচয় বাহির করতে হয়। স্থায়ী সম্পদ ব্যবহারের কারণে যে ব্যয় হয় তার নাম অবচয়। আমার ব্যবসায়ের মধ্যে একটা টেবিল বা যন্ত্রপাতি আমি ব্যবহার করতেছি 10,000 টাকা। 3 মাস পরে যদি এটা বিক্রি করতে চাই তখন তো আর 10,000-এ বিক্রি করতে পারবো না, ধরো 7,000 টাকায় বিক্রি করলাম। তাহলে যে 3,000 কমে গেছে এটা ব্যবহারের কারণে কমে গেছে। তো ব্যবহারের কারণে যে ব্যয় হয় এটা অবচয়। এক সময় এই যন্ত্রপাতি আর ব্যবহার করা যাবে না, তখন নতুন করে আরও একটা যন্ত্রের প্রয়োজন পড়বে। তো আরও একটা যন্ত্র ক্রয় করতে গেলে নগদ টাকা দিয়ে কিনতে হবে। আর নগদ টাকা কোথায় থেকে আসবে? ব্যবসা থেকে আসবে, যার কারণে অবচয়ের হিসাবও রাখা হয়। আবার অবচয় ব্যয়ের মধ্যে পড়ে। অঙ্কের মধ্যে ইকুইপমেন্ট আছে দেখো 3,50,000 টাকা। এই 3,50,000-কে সরল রৈখিক পদ্ধতিতে 50 দ্বারা যদি ভাগ করা হয় তখন 1 বছরের অবচয়ের টাকা চলে আসে। এই 50 দ্বারা ভাগ করা হবে। 3,50,000 টাকাকে 50 দ্বারা ভাগ করা হবে, কারণ অবচয়ের সংজ্ঞা হচ্ছে মেশিনের মূল্য বিগ সলভেজ ভ্যালু। সলভেজ ভ্যালু তো এখানে 0 নাই, ভাগ মেয়াদকাল। তো মেশিনের মূল্যকে বা যন্ত্রপাতিকে বা কোস্টকে 50 দ্বারা মেয়াদকাল দ্বারা ভাগ করে তারপর আমরা অবচয়টা নিয়ে আসবো। অতএব আমরা এখানে স্যালারি এক্সপেন্স একটা পেয়েছি, এটার সাথে বকেয়া 3,000 যোগ করে নিব। রেন্ট এক্সপেন্স 6,000 পেয়েছি, ইন্স্যুরেন্স এক্সপেন্স 7,500, সাপ্লাইজ অন হ্যান্ড এই 4,300 থেকে 1,300 বিক করে 3,000 টাকা আমরা নিয়ে আসবো। তারপর আমরা যন্ত্রপাতির অবচয় পেয়েছি 3,50,000-কে 50 দ্বারা ভাগ করে যত হবে 7,000 টাকা হবে, আমরা 1 বছরের অবচয় নিয়ে আসবো। সবগুলো আমি এই জায়গায় আগে লিখে নিতেছি। স্যালারি এক্সপেন্স টাকার পরিমাণ ছিল 10,400, তার সাথে অ্যাকুরেট স্যালারি বকেয়া স্যালারি 3,000 এখানে যোগ করা হলো, তো যোগ করে হবে 13,400 টাকা। রেন্ট এক্সপেন্স যেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছিলো পুরো 6,000 টাকা আমরা এখানে নিয়ে আসলাম। ইন্স্যুরেন্স এক্সপেন্স 7,500 টাকা। সাপ্লাইজ এক্সপেন্স 4,300 থেকে সমন্বয়ের 1,300 বিক করে 3,000 টাকা আমরা এখানে ব্যয় হিসাবে নিয়ে আসলাম। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 3,50,000 টাকাকে 50 দ্বারা ভাগ করে 7,000 টাকা এই জায়গাতে নিয়ে আসলাম। টোটাল এই টাকাটা যোগ করলে 34,900 টাকা হবে। উপরের টাকা গ্রস প্রফিট 1,97,500 থেকে 34,900 টাকা বিক করা হলে এখানে প্লাসের টাকা কত আসে? 1,60,600। 1,60,600 এটা হচ্ছে নেট ইনকাম। পরবর্তী প্রশ্ন, ক্লাসিফাইড ব্যালেন্স শিট এদের 31 ডিসেম্বর 2016। ব্যালেন্স শিটের নিয়মটা হচ্ছে টোটাল অ্যাসেটসে কারেন্ট অ্যাসেটস, ফিক্সড অ্যাসেটস যা আছে সবই আসবে। লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটির দিকে কারেন্ট লাইবিলিটি, লং টার্ম লাইবিলিটি এবং ওনার সিকিউরিটি সহ আসবে। কারেন্ট লাইবিলিটি, লং টার্ম লাইবিলিটি তো আমরা নিয়ে আসবো, আর ওনার সিকিউরিটি আলাদা করে আনার নিয়ম হচ্ছে ক্যাপিটাল তার সাথে নেট ইনকাম বর্তমান অঙ্কের মধ্যে আছে যোগ হবে, আর ড্রয়িংটা বিগ হবে। তখন আমরা ইন্ডিং ক্যাপিটাল যেটা পাবো এটাই হচ্ছে ওনার্স ইকুইটি। আচ্ছা, তাহলে কারেন্ট অ্যাসেটস আর ফিক্সড অ্যাসেটস এই দুইটা আমরা অঙ্ক থেকে চিহ্নিত করে নিচ্ছি। একেবারে শুরু থেকে দেখাচ্ছে। এখানে ক্যাশ আছে 71,000, এটা চলতি সম্পদ। তো যারা এরকম আসো এটা যে চলতি সম্পদ এটা বুঝতে পারতেছো না, তখন সম্পূর্ণ বইয়ের বেসিকের যে 2টা ক্লাসের কথা বলেছি ওই 2টা ক্লাস তোমরা দেখে নিও। অ্যাকাউন্টস রিসিভেবল 82,900, এটাও তো চলতি সম্পদ। তারপর নিচের দিকে আসো, অ্যাকাউন্ট পেবল এগুলো দায়, এগুলো আমি আর দেখতেছি না। ইকুইপমেন্ট যেটা আছে এখানে, ইকুইপমেন্ট এটা ফিক্সড অ্যাসেটস 3,50,000। 3,50,000 টাকা থেকে মানে ইকুইপমেন্ট স্থায়ী সম্পদ থেকে কিন্তু অবচয়
বিগ করে তারপরে আনতে হয়, এটার অবচয় আছে, আমরা বিগ করব। ফার্নিচার অ্যান্ড ফিকচার যেটা, এটাও তো স্থায়ী সম্পদ। তো দুইটা স্থায়ী সম্পদ আমরা এখানে পেয়েছি, দুইটা স্থায়ী সম্পদ নিয়ে আসবো, এটা মনে রেখো। এখন প্রিপেড রেন্ট, যদিও এখানে 8,200 আছে, সমন্বয়ে বলা হয়েছে যে প্রিপেড রেন্ট 6,000 মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তাহলে 8,200 থেকে 6,000 বাদ দিয়ে আমরা 2,200 টাকা প্রিপেড রেন্ট হিসাবে আনব। প্রিপেড ইন্স্যুরেন্স যদিও এখানে 9,100 আছে, কিন্তু 7,500 মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, 9,100 থেকে 7,500 বাদ দিয়ে তার পরবর্তী টাকাটা আমরা প্রিপেড ইন্স্যুরেন্স হিসাবে আনব। সাপ্লাইজ অন হ্যান্ড এখানে 4,300 বলা হয়েছে, কিন্তু না, সাপ্লাইজ অন হ্যান্ড আছে আসলে 1,300। 1,300 টাকা যেটা মজুদ আছে এটা তো হিসাব করেই বাইর করা হয়েছে, এটা আমি সম্পদ হিসাবে নিয়ে আসব সাপ্লাইজ অন হ্যান্ড নামে। ইন্ডিং ইনভেন্টরি সমাপনী মজুদ পণ্য, এটাও কিন্তু চলতি সম্পদের মধ্যে পড়ে, সমাপনী মজুদ পণ্য সম্পদ। তখন এই 41,000 টাকা আমি সম্পদের মধ্যে নিয়ে আসব। এর বাইরে এই জায়গাতে তুমি আর কোনো চলতি সম্পদ, স্থায়ী সম্পদ এখানে পাবে না। তো তথ্যগুলো আমি এখানে লিখে নিচ্ছি। ব্যালেন্স শিট শুরুতে কারেন্ট অ্যাসেটস এগুলো বসিয়ে দিচ্ছি। ক্যাশ ছিল 71,000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল টাকার পরিমাণ 82,900। প্রিপেড রেন্ট টাকার পরিমাণ টোটাল ছিল 8,200 মাইনাস 6,000 যেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। 8,200 থেকে 6,000 বিক করলে 2,200। প্রিপেড ইন্স্যুরেন্স টাকার পরিমাণ ছিল 9,100, এখান থেকে 7,500 মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তাহলে 1,600 টাকা থাকবে সম্পদ হিসাবে। সাপ্লাইজ অন হ্যান্ড 1,300 আছে। ইন্ডিং ইনভেন্টরি 41,000 ছিল, যোগ করলে এখানে টোটাল কারেন্ট অ্যাসেটস আমরা পেয়ে যাব, যোগ করলে 2 লক্ষ টাকা। এখন ফিক্সড অ্যাসেটস এই জায়গাতে লিখে নিচ্ছি। অঙ্কের মধ্যে ফার্নিচার অ্যান্ড ফিকচার আছে 2,70,800। ইকুইপমেন্ট টাকার পরিমাণ ছিল 3,50,000 টাকা, আর চলতি বছরের যে অবচয় এটা ছিল 7,000 টাকা। 3,50,000 থেকে 7,000 বিক করে 3,43,000 টাকা এখানে নিয়ে আসা হলো। 2,70,800 এবং 3,43,000 টাকা যোগ করলে 6,13,800 হবে। তারপর এটা আমরা যোগ করে নিব। 2 লক্ষ টাকা এবং 6,13,800 টাকা এই কারেন্ট অ্যাসেটস, ফিক্সড অ্যাসেটস যোগ করা হলে এখানে টোটাল অ্যাসেটস হবে 8,13,800। এটা হচ্ছে টোটাল অ্যাসেটস। এখন দায় ও মালিকানা সত্ত্ব, কারেন্ট লাইবিলিটি এবং ওনার সিকিউরিটি এখন বসাতে হবে। চলতি দায় কী কী আছে? অ্যাকাউন্টস পেবল টাকার পরিমাণ 48,900, এটা চলতি দায়। তারপরে অমিলের মধ্যে আর কোনো দায় নেই। ওয়াইজেস অ্যাক্রুয়েট মজুরি বকেয়া 5,000, এটা চলতি দায়। স্যালারি পেবল 3,000, বেতন বকেয়া 3,000, এটাও চলতি দায়। বর্তমান অঙ্কের মধ্যে দীর্ঘমেয়াদী কোনো দায় নেই। ওকে, তো দায়সমূহ আমি লিখব। তারপর মালিকানা সত্ত্ব, ওনার সিকিউরিটি বাইর করার জন্য, লং টার্ম লাইবিলিটিস তো নাই, মালিকানা সত্ত্ব বাইর করার জন্য ক্যাপিটালের সাথে নেট ইনকাম যোগ হবে, যোগ করে ড্রয়িংটা বিক করে ইন্ডিং ক্যাপিটাল, ওনার সিকিউরিটি আমরা পেয়ে যাব। অঙ্কের মধ্যে দেখো ক্যাপিটাল কোথায় আছে, এই যে ক্যাপিটাল 6 লক্ষ টাকা। এই যে ড্রয়িং আছে এখানে 3,700 টাকা। আর আমরা এখানে নেট ইনকাম পেয়েছি 1,60,600 টাকা।
তো কারেন্ট লাইবিলিটিস যে তিনটা ছিল এটা এখানে লিখে নিচ্ছে। একটা ছিল অ্যাকাউন্টস পেবল, অ্যাকাউন্টস পেবল টাকার পরিমাণ 48,900, অ্যাকুরেট ওয়াইজেস 5,000, অ্যাকুরেট স্যালারি 3,000, যোগ করলে হবে 56,900। ওনার সিকিউরিটি এখন বাইর করতে হবে। শুরুতে আনতে হবে ক্যাপিটাল। তো ক্যাপিটাল বর্তমান অঙ্কের মধ্যে আছে 6 লক্ষ টাকা। নেট ইনকাম যোগ করতে হয়, আবারও দেখাচ্ছে ক্যাপিটালের সাথে নেট ইনকাম হলে যোগ, নেট লস হলে বিগ, তারপর ড্রয়িংটা বিগ করব, ইন্ডিং ক্যাপিটাল বা ওনার সিকিউরিটি আমরা এখানে পেয়ে যাব। নেট ইনকাম আছে 1,60,600, যোগ করা হলে 7,60,600, বিগ করা হবে ড্রয়িং, উত্তোলনের পরিমাণ ছিল 3,700, 3,700 বিগ করলে 7,56,000, 7,56,900। তারপর এটা হচ্ছে দায়, কারেন্ট লাইবিলিটিস, লং টার্ম কোনো লাইবিলিটি নাই। ওনার সিকিউরিটি 7,56,900, যদি এই দুইটা যোগ করা হয় 8,13,800 টাকা হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে টোটাল ওনার্স ইকুইটি, টোটাল লাইবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটি 8,13,800, টোটাল অ্যাসেটস 8,13,800, অর্থাৎ অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি, এটা কিন্তু ব্যালেন্স শিটের সমান হয়ে যাবে। এই হচ্ছে ম্যাথের সমাধান।